তো এখনো পর্যন্ত 900 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পাওয়া গেছে, 230 স্ট্রেন অফ ব্যাকটেরিয়া, স্ট্রেনস অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। এবার এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো কি করে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সাপোজ ধরো এটা একটা ডিএনএ, সাপোজ একটা ডিএনএ, ডিএনএ এর পার্টিকুলার সাইটে অ্যাক্ট করে। ধরে নাও এইটা সেই সাইট যেখানে এটা কোনো একটা বিশেষ রেস্ট্রিকশন নিউক্লিয়াস আছে, যে এই জায়গায় এখানে অ্যাক্ট করছে, অ্যাক্ট করছে মানে কাট করবে, এই জায়গায় কাট করবে। তো ডিএনএ যেই পার্টিকুলার সাইটে কাট করে, এটা তো ডিএনএ এর সাইট, এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ যে পার্টিকুলার সাইটে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো কাট করে, এই সাইটটাকে বলা হয় রেস্ট্রিকশন সাইট। এই সাইটটাকে আমরা বলে থাকি হচ্ছে রেস্ট্রিকশন সাইট। এবার কোশ্চেনটা আছে, প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন এসেছিল, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, যে রেস্ট্রিকশন সাইট কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় রেস্ট্রিকশন সাইট? ডিএনএ তে পাওয়া যায়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস প্রোটিন। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিড না, এটা তো প্রোটিন, যেটা নিউক্লিক অ্যাসিডকে কাট করতে পারে। ঠিক আছে? তো রেস্ট্রিকশন সাইট ডিএনএ তে থাকে। এবার এই রেস্ট্রিকশন সাইট কেমন হয়? রেস্ট্রিকশন সাইটের না কিছু স্পেশালিটি আছে, কি করে চিনবো রেস্ট্রিকশন সাইটকে? রেস্ট্রিকশন সাইট কেমন হয়? প্যালিন্ড্রোমিক হয়। চলো, রেস্ট্রিকশন সাইট কেমন হয়? রেস্ট্রিকশন সাইট হচ্ছে প্যালিন্ড্রোমিক হয়। প্যালিন্ড্রোমিক মানে কি? ধরে নাও একটা ওয়ার্ড লিখি ইংরেজিতে, ম্যাডাম। চলো, আর মালায়ালাম, পড়ো তুমি এটাকে, এই ডিরেকশনে পড়ো ম্যাডাম, অপোজিট ডিরেকশনে পড়ো ম্যাডাম। এই ওয়ার্ড গুলোকে প্যালিন্ড্রোমিক ওয়ার্ড বলে। এটা ইংলিশে এরকম ধরনের কিছু ওয়ার্ড থাকে, তোমার নিউমেরালসও কিছু সংখ্যাও থাকে, এরকম প্যালিন্ড্রোমিক হয়, এরকম ডিএনএর কিছু সিকোয়েন্স আছে। তো রেস্ট্রিকশন সাইট না প্যালিন্ড্রোমিক থাকে। রেস্ট্রিকশন সাইটের সিকোয়েন্স হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। কেমন সিকোয়েন্স? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তার মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো যেই জায়গায় অ্যাক্ট করবে, সেটা হচ্ছে রেস্ট্রিকশন সাইট, এর সিকোয়েন্সটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এবার ডিএনএ এর মধ্যে থাকে কি? ডিএনএ এর মধ্যে ভেতরের দিকে আমরা পরিষ্কার রিড যেটাকে করি, সেটা নাইট্রোজেনাস বেস, বেস সিকোয়েন্স থাকে। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স এর কিছু না, বেস সিকোয়েন্স। সাপোজ একটা এক্সাম্পল দেখাচ্ছি, এরকম অনেক হয়। একটা এক্সাম্পল ধরো, একটা ডিএনএ 5 প্রাইম ডিএনএ চলছে চলছে চলছে, একটা সিকোয়েন্স দেখো, GAATTC। চলো, এটা 3 প্রাইম। চলো, এবার আরেকটা ডিএনএ কি হবে? আরেকটা ডিএনএ হবে এদিকে 5 প্রাইম, একই রকম, GAATTC। কারণ এটা আমরা জানি যে ডিএনএ বেস সিকোয়েন্সে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে আর গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ড করবে, এখানে বন্ড আছে। এবার তুমি এটাকে রিড করো, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন রিড করো, GATTC। অর এটাকে রিড করো 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন, GATTC। ব্যাস, এই হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এরকম অসংখ্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে ডিএনএর মধ্যে। যেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে ডিফারেন্ট ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইমস গুলো অ্যাক্ট করে। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিএনএ যে জায়গায় অ্যাক্ট করে তাকে আমরা রেস্ট্রিকশন সাইট বলি। রেস্ট্রিকশন সাইট কেমন হয়? শুড বি প্যালিন্ড্রোমিক। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি? যাকে আমরা 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে যখন রিড করব, সেটা হচ্ছে সেম সিকোয়েন্স দাঁড়াবে। তুমি খেয়াল করো, এখানে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে GAATTC, একটা GAATTC। এটা একটা এক্সাম্পল। এরকম অসংখ্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের এক্সাম্পল দেওয়া যায়, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো কাজ করে। চলো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কিভাবে কাজ করে এটা জানার আগে দেখে নি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নমেনক্লেচার কি করে হয়। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আমরা কোথা থেকে পাই? ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকটেরিয়া স্ট্রেন থেকে পাই। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নমেনক্লেচার পড়বো। নমেনক্লেচার, নামকরণ। দেখো, নমেনক্লেচার, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নমেনক্লেচার কিভাবে করবো? আমরা পড়তে যাচ্ছি হচ্ছে নমেনক্লেচার, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নমেনক্লেচার। ওকে, চলো দেখো, নমেনক্লেচার বা নামকরণ কিভাবে করবো। ধরে নাও একটা ব্যাকটেরিয়া লিখি,
এস্চেরিশিয়া কোলাই। এস্চেরিশিয়া কোলাই R13। এটা একটা ব্যাকটেরিয়া। ইকোলাই যেটাকে আমরা বলি। হোয়াট ইজ দিস? আগে জানি এটা কি কি বলে। জেনাস। এটাকে আমরা বলে থাকি হচ্ছে জেনাস। এটাকে আমরা বলে থাকি জেনাস। ডিপটা খুব বেশি পড়ছে। এটা হচ্ছে জেনাস। এস্চেরিশিয়া কোলাই এটা জেনাস। এটা কি? এটা কি? এটাকে আমরা বলি হচ্ছে স্পিসিস। স্পিসিস। আর বলেছি এটা আগে, এটাকে আমরা কি বলি? স্ট্রেন। এটাকে আমরা বলে থাকি স্ট্রেন। ধরে নাও এখান থেকে একটা এই ইকোলাই R13, এখান থেকে একটা আড়ি পাওয়া, এই একটা আড়ি সিক্রিট করলো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সিক্রিট করলো, যেটা ডিএনএ এর কোনো পার্টিকুলার সাইডে কাট করে। তো তার নমেনক্লেচার কি করে হবে? আমরা নমেনক্লেচার করছি এবার, নামকরণ। ইকোলাই থেকে একটা আড়ি পেলাম। তো এই নমেনক্লেচার রুলস কি? জেনাসের ফার্স্ট লেটার, জেনাসের ফার্স্ট লেটার কি আছে? ই, ক্যাপিটালে লিখবো ই। চলো, তারপরে স্পিসিসের পরের দুটো লেটার সিও। স্পিসিসের পরের দুটো লেটার সিও, স্মল এ আসে, লিখলাম। তাহলে ই বোঝাচ্ছে জেনাসকে, সিও স্ট্যান্ডস ফর স্পিসিস। তারপরে স্ট্রেনের ফার্স্ট লেটার, যদি স্ট্রেন থাকে, এখানে আছে আর, তাহলে হয়ে গেল ইকো আর। এবার ধরো এই ইকোলাই R13 থেকে প্রথম একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পাওয়া গেল 1, এটা একটা জায়গায় সিক্রিট করে, এখান থেকে আবার একটা পেলো, হতে পারে বলেছি একাধিক এনজাইম সিক্রিট করতে পারে। ইকোলাই থেকে আরেকটা পেলো, ইকো R2, ডিফারেন্ট স্ট্রেন হোক, জেনাস স্পিসিস একই, আরেকটা পরে পাওয়া গেল 3, অ্যান্ড সো অন। এবার কোশ্চেনটা হচ্ছে এই 1 2 3 কি বোঝাচ্ছে? অর্ডার অফ ডিসকভারি। অর্ডার অফ ডিসকভারি কোনটা আগে পড়ে আবিষ্কার? অর্ডার অফ ডিসকভারি। প্রত্যেকটা আলাদাই, কিন্তু পাওয়া যাচ্ছে সব ইকোলাই থেকে, ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেন থেকে পাওয়া যাচ্ছে। ই স্ট্যান্ডস ফর জেনাস বোঝাচ্ছে, সিও স্ট্যান্ড ফর স্পিসিস বোঝাচ্ছে, আর স্ট্যান্ড ফর স্ট্রেন বোঝাচ্ছে, স্ট্রেনের ফার্স্ট লেটার। হ্যাঁ, আর হচ্ছে স্ট্রেনের ফার্স্ট লেটার, এখানে ফার্স্ট লেটার আর আছে তাই আমরা ইউজ করলাম, অন্য কিছু থাকলে সেটা নিতাম। 1 2 3, প্রথমে পেলাম একটা 1, আবার পরে পেলাম এখান থেকে অন্য একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এখান থেকেই পেলাম 2, নেক্সট অন্য একটা, অর্ডার অফ ডিসকভারি যাচ্ছে। ওকে, এইভাবে নাম এসছে। আরেকটা ধরি, চলো আরেকটা এক্সাম্পল নিই, তো তোমরা নিজেরাই বলতে পারবে। ধরে নাও, ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, চলো কোনো কালার দিয়ে লিখি। আহ চলো এটা কি বলবো, চলো এটা আরেকটা ব্যাকটেরিয়া, আর্থোব্যাক্টার। আর্থোব্যাক্টার লিউটেন্স। লুটেন্স, এটা একটা ব্যাকটেরিয়া। জেনাস আছে, স্পিসিস আছে। ঠিক আছে, নেই স্ট্রেন, নেই, পাওয়া যায়নি স্ট্রেন। জেনাস স্পিসিস পেয়েছি, একটা পার্টিকুলার স্পিসিস পেয়েছি, স্পিসিসের আর কোনো ভ্যারাইটি পাইনি, স্ট্রেন পাইনি, হতে পারে না হওয়ার কিছু নেই। তো এখানে আড়িগুলো কিভাবে নামকরণ করবো? এখান থেকে যে আড়িটা পাওয়া যাবে তার নামকরণ, নমেনক্লেচার হবে, ফার্স্ট লেটার এ চলে আসলো, স্পিসিসের তারপরে দুটো লেটার নিব, ALU হয়ে গেল। চলো আলু হয়ে গেল, ALU হয়ে গেল। নেই, আমরা পাইনি স্ট্রেন, নেই, তো নেই, এটাই পেয়েছি 1। এই যে রোমান নিউমেরালস 1 2 3 যেগুলো হচ্ছে না, এটা ডিসকভারি বলছে, ALU 1, এটা একটাই আছে, স্ট্রেন নেই কিছু। চলো এবার একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। ইম্পর্টেন্ট এক্সাম্পল, হিমোফিলাস। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, RD। চলো, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি সাইন্টিফিক নেমটাও আমি আন্ডারলাইন করছি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল রুলস এর মধ্যে পড়ে। বইয়ে দেখবে থাকবে না আন্ডারলাইন করা, ওটা তো ছাপানো হয়েছে, হাতে লিখলে পরে আন্ডারলাইন করতে হয়। তো এখান থেকে আমরা একটা আড়ি পেলাম, কিভাবে নামকরণ করবো এটার? প্রথম এইচ, চলো, তারপরে IN হয়ে গেল, ইন।
নেক্সট কি আসা উচিত? আর আসা উচিত। এবার ইকো আর ওয়ান নামকরণটা না প্রথমে হয়েছিল ইকো আর ওয়ান। দেখো ইকো আর ওয়ান এর মধ্যে আর অলরেডি আমি ইউজ করে ফেলেছি, ব্যবহার করে নিয়েছি। যদি এরকম কোনো জায়গায় না আর ইউজ করা থাকে, তাহলে তার পরের লেটারটাকে নিয়ে নেবো। তাহলে পরের লেটারটা কি আসবে? হিন্ট। পরের লেটারটা আসবে হিন্ট। এটা অনেক সময় ক্যাপিটালও লেখা যায়, এটা স্মলও লেখা যায়। ঠিক আছে, কোনো সময় যদি আমরা দেখি স্ট্রেনের ফার্স্ট লেটারটা অলরেডি আগে ইউজ হয়ে গেছে, তাহলে সেকেন্ড লেটার ইউজ হবে। এবং এটা কনফার্ম, এটা ইউজ হোক কি না হোক, পরের সেকেন্ড লেটারটা ইউজ হবে। তাহলে এখানে যেহেতু আর অলরেডি ইকো আর ওয়ানে ব্যবহার করা হয়েছে, সেই জন্য সেকেন্ড লেটার দিয়ে নিলাম। এরকম ভাবে হিন্ট 1, তারপরে একই রকম ভাবে হিন্ট 2, হিন্ট 3 হতে পারে ডিসকভার অনুযায়ী। এবার এখানে একটা ইনফরমেটিভ কোশ্চেন শোনো, একটা ইনফরমেটিভ কোশ্চেন, এটা একটা হিস্ট্রি আছে বলবো। হিন্ট 2 বই এরকম পেতে পারো, ডিও লাগে অনেক সময়। হিন্ট 2 ফার্স্ট আইসোলেটেড, ফার্স্ট আইসোলেটেড। হিন্ট 2 হচ্ছে ফার্স্ট আইসোলেটেড আরই। ফার্স্ট আইসোলেটেড আরই হচ্ছে হিন্ট 2, ইস ফার্স্ট আইসোলেটেড আরই, হিন্ট 2। এই হচ্ছে নমেনক্লেচার। এবার হিন্ট 2 এর হিস্ট্রিটা বলি। এটা এনসিআরটি তে আছে, তো পড়তে হবে আমাদের। যে একটা তোমরা জিনিস জানো যে ব্যাকটেরিওফাজ, টিটুফাজ যেটা, ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস, এই কাকে অ্যাটাক করে? ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। যদি আমরা ইকোলাই ছেড়ে দিই, তো ইকোলাইয়ের ভেতরে ফাজ ভাইরাসের ডিএনএ ঢুকে পড়ে। সেই ফাজ ভাইরাসের ডিএনএ এখানে রেপ্লিকেট করে, এরকম অসংখ্য ফাজ ভাইরাস তৈরি করে। তারপরে একটা সময় পর ইকোলাইকে ব্রাস্ট করে ভাইরাসটা বাইরে বেরিয়ে যায়, তাই তো? এই হচ্ছে আমরা জিনিস জানি। এবার এখানে হয় কি, এখানে কিছু ঘটনা দেখতে পাওয়া যায়। কি ঘটনা? যে কিছু প্রজাতির ইকোলাই আছে, কিছু প্রজাতির ইকোলাই দেখা যায় এটা, যেখানে কিছু পার্টিকুলার ইকোলাইয়ের স্ট্রেন আছে, ভ্যারাইটি আছে, যেখানে ফাজ ভাইরাস যখন অ্যাটাক করে না, ফাজ ভাইরাস যখন অ্যাটাক করে, এই হচ্ছে ফাজ ভাইরাস, সরি, ফাজ ভাইরাসটা আসে, এর নিজস্ব একটা ডিএনএ আছে। এই ফাজ ভাইরাসটা এখানে গিয়ে বসে। দেখো এই ঘটনাটা বুঝো, হিস্ট্রিটা বুঝতে পারবে তাহলে। আর এগুলো কি করে ডিসকভার হয়েছে। এই ফাজ ভাইরাসটা এখানে গিয়ে বসলো, এর ডিএনএ কে একটা সময় এটাকে, সেলকে, প্লাজমা মেমব্রেনকে ডিজলভ করে ডিএনএ কে ঢুকিয়ে দেয়। এটা হচ্ছে ফাজ ভাইরাসের ডিএনএ। আর এটাকে আমরা কি বলি? ব্যাকটেরিওফাজ। এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। ওকে বলি কি? ব্যাকটেরিওফাজ। এ তার ডিএনএ কে ইনসার্ট করে দেয়। জেনারেল কেসে কি হয়, যে ইকোলাইয়ের মধ্যে একটা ডিএনএ থাকে, এই ফাজ ভাইরাসের এফেক্টের জন্য ডিএনএ নষ্ট হয়ে যায়। তখন ফাজ ভাইরাস নিজের প্রোপাগেশন করে, অসংখ্য এরকম প্রোফাজ তৈরি করে, ব্রাস্ট করে, এরকম অনেক অনেক ফাজ ভাইরাস এখান থেকে বেরিয়ে যায়। কোনো কোনো ইকোলাই না এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এবং এটাকে আটকে দেয়। মানে কিছু কিছু ইকোলাই ফাজ ভাইরাসের ডিএনএ কে নষ্ট করতে পারে, ফাজ ভাইরাসের এফেক্ট থেকে বাঁচাতে পারে নিজেকে। ঠিক আছে, যে ফাজ ভাইরাসের ডিএনএ কে নষ্ট করে দেয়, কিন্তু কিছু কিছু ইকোলাই কি হয়, রেজিস্টেন্স হয়, রেজিস্টেন্স এবিলিটি আছে। এটা ডিপেন্ড করে এই ইকোলাই ডিএনএ এর উপর। কি হয় দেখো, এই যে ইকোলাই ডিএনএ আছে না, এই ইকোলাই ডিএনএ দুটো স্পেশাল টাইপ অফ জিনিস সিক্রিট করে। একটা মিথাইলেটিং এজেন্ট, এটা ইকোলাইটা সিক্রিট করতে পারে, এটাকে বলা হয় মিথাইলেটিং এজেন্ট। বলছি এটা কি জিনিস, মিথাইলেটিং এজেন্ট, এটা একটা জিনিস সিক্রিট করে, মিথাইলেটিং এজেন্ট। আরেকটা সিক্রিট করে একটা স্পেশাল টাইপ অফ এনজাইম, স্পেশাল টাইপ অফ এনজাইমস, যেটা কি করে এখান থেকে রিলিজ হয়, তো রিলিজ হয়ে এই ডিএনএ কে টুকরো টুকরো করে দিবে। তো এখান থেকে আমি ইরেজ করলে মানে গোটাটা ইরেজ হয়ে যাবে। চলো আমি দেখাচ্ছি। এই ডিএনএটা টুকরো করে দিল, তাহলে এখান থেকে একটা স্পেশাল টাইপ অফ এনজাইম রিলিজ করে, যেটাকে আমরা বলি কি, যেটা ডিএনএ কে কাট করতে পারে, এটা আরই রেস্ট্রিকশন এনজাইম। তো দুটো জিনিস ইকোলাই থেকে, কিছু কিছু ইকোলাই যারা ব্যাকটেরিওফাজের এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আটকে দেয়, ব্যাকটেরিওফাজের ইনফেকশন হয় না যাদের ভিতরে, কিছু কিছু ইকোলাই আছে রেজিস্ট্যান্স, তাদের ডিএনএ তে দেখা যায়, তাদের ডিএনএ বা তাদের মধ্যে, ইকোলাইয়ের মধ্যে দুটো জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে মিথাইলেটিং এজেন্ট পাওয়া যায়, আরেকটা এই ডিএনএ থেকে এনজাইম সিক্রিট করে ডিএনএ।
আরএনএ তৈরি করবে, আরএনএ প্রোটিন তৈরি করবে। তাহলে এই ইকোলাই গুলো একটা এনজাইম তৈরি করে, যেই এনজাইম গুলো ব্যাকটেরিওফাজের ডিএনএ কে নষ্ট করে দেয়, ব্যাস কাট করে দেয়, এটা আরই। তাহলে প্রথম এটা দেখা গেল একটা মিথাইলেজিং এজেন্ট আছে। আর সেকেন্ড যেটা আছে সেটা একটা এনজাইম যেটা আদার্স কোনো ডিএনএ কে কাট করতে পারে, ব্যাস এইখান থেকেই এসছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ঠিক আছে, এরকম কিছু এনজাইমস আছে যারা ডিএনএ কে টুকরো করতে পারে। সেই টুকরোগুলো আমাদের হয়তো কাজে দিতে পারে বায়োটেকনোলজিতে, যেটা আমরা কাজে লাগে। তো এখানে দেখলাম এটা ন্যাচারাল কেস। এবার এখান থেকে যে প্রথম আইসোলেট হয়েছিল না, এটা একটা রেস্ট্রিকশন এনজাইম আইসোলেট হয়েছিল, আইসোলেট তো হয়ে গেছে। এবার আইসোলেট হওয়ার পর সেপারেট রিসার্চ চলবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ চলেছে, সেখানে ইকো আর 1 থেকে ইকো আর 1ও পাওয়া গেছে, এটাও ডিসকভার হয়ে গেছে। অনেক পরে দেখা গেল মোটামুটি এটা যখন আইসোলেট করা হয়েছিল, ফার্স্ট আইসোলেটেড, কোনো ভুল নেই, নামটা আসেনি। এবার তারপরে যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রেস হয়েছে আস্তে আস্তে, তো এটার যখন নমিনক্লেচার আসলো না, তখন এটার 5 বছর পর অ্যাটলিস্ট এর নাম দেওয়া হয়েছিল হিন্ট 2। এই নামটা পরে এসছে, কিন্তু এটা আইসোলেট হয়েছে ফার্স্ট, এই জন্য এটাকে আমরা ফার্স্ট আইসোলেটেড বলি। কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রথম যেটা একদম অ্যাবসলিউট ম্যানারে হয়েছিল সেটা ইকো আর 1 এর ক্ষেত্রে হয়েছিল। হিন্ট 2 হচ্ছে ফার্স্ট আইসোলেটেড, ব্যাকটেরিয়া থেকে প্রথম যে আইসোলেট করা হয়েছিল। চলো এখানে একটা ঘটনা বলি। এই যে ইকোলার ডিএনএ একটা এনজাইম সিক্রিট করলো যেটা ব্যাকটেরিওফাজের ডিএনএ কে নষ্ট করলো, এবার এও তো নিজে ডিএনএ, মানে বলতে চাচ্ছি এর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ব্যাকটেরিওফাজের ডিএনএ নষ্ট হয়ে গেল। তো ইকোলার মধ্যেও তো ডিএনএ আছে, সেটাও তো নষ্ট হয়ে যাওয়ার কথা, সেটা কেন অ্যাজ ইট ইজ আছে? কি হয়, ইকোলার মধ্যে যে ডিএনএ দেখতে পাচ্ছি না, ইকোলাই দুটো জিনিস সিক্রিট করে। একটা হচ্ছে মিথাইলেটিং এজেন্ট, এরকম মিথাইলেটিং কিছু কম্পাউন্ড, এজেন্ট বলি এটা। হ্যাঁ, আরেকটা কি রিলিজ করে, একটা আরই রিলিজ করে, যেটা এখানে আমরা দেখেছি পরে এটার নাম এসছে N2, ফার্স্ট আইসোলেটেড। এই আরইটা কি করছে, এই আরই এই যে ফাজ ভাইরাসের ডিএনএ এর উপর অ্যাক্ট করছে, একে নষ্ট করে দিচ্ছে। এখন ইকোলাইয়ের মধ্যেও তো ডিএনএ আছে, এই যে ইকোলাইয়ের ডিএনএ, এই যে ইকোলাইয়ের ডিএনএ, তাহলে ইকোলাইয়ের ডিএনএও তো নষ্ট হয়ে যাওয়ার কথা আরইর এফেক্টে, তাহলে কেন হচ্ছে না? ঘটনাটা হয় কি, ইকোলাইয়ের ডিএনএ এর মধ্যে যে বেস পেয়ার গুলো থাকে না, ধরো থাইমিন, অ্যাডেনিন, এগুলো থাকে। অ্যাডেনিন আছে, থাইমিন আছে। এই থাইমিনের মধ্যে না মিথাইলেটেড করে দিল, ধরো মিথাইলেটিং গ্রুপটা এটাকে মিথাইলেটেড করে দিল, তাহলে প্রথমে এটা অ্যাক্ট করে। তাহলে আগে ছিল থাইমিন, এখন হয়ে গেল মিথাইলেটেড থাইমিন। এখন ধরো এই আড়িটা সিক্রিট করে এ, ধরো এ আর টি এর মাঝের বন্ডকে ভাঙে। তাহলে এখন কিন্তু নর্মাল থাইমিনকে খুঁজে পাবে না, ও যেটা দেখবে এটা মিথাইলেটেড থাইমিন। মানে এ কি করে, বেস পেয়ারের এই মিথাইলেটিং এজেন্ট দিয়ে না নিজের বেস অ্যানালগ তৈরি করে, বেস অ্যানালগ তৈরি করে দেয়, বেস পেয়ারে চেঞ্জ করে দেয়, একটু অ্যানালগ করে দেয়, একটু মডিফাইড করে দেয়। তার ফলে কি হয়ে যায়, এর রেস্ট্রিকশন এনজাইম তার নিজের ডিএনএ কে কাট করতে পারে না। দ্যাট মিনস মিথাইলেটিং এজেন্ট হেল্পস সেলফ ডাইজেশন অফ ডিএনএ, সরি, প্রিভেন্ট প্রিভেন্ট সেলফ ডাইজেশন অফ ডিএনএ। নিজের ডিএনএ ডাইজেস্ট হয় না বা ডাইজেশন হয় না বা কাটিং হয় না। মিথাইল এজেন্ট এজেন্ট কি করে, এই থাইমিনকে মডিফাই করে দিল। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম যে মিথাইলেটেড থাইমিন করে দিল। এটা হায়ার ক্লাসে গিয়ে অনেক বেশি ডিটেলসে জানতে পারবে, তো স্কোপ নেই এখানে। এটাই শুধু জানো যে এখানকার হিস্ট্রিটা, যে ডিএনএ ইকোলাইয়ের কিছু কিছু স্ট্রেন আছে যারা ব্যাকটেরিওফাজের ইনফেকশনকে আটকে দিতে পারে, রেজিস্ট্যান্স। তাদের মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, একটা মিথাইলেটিং এজেন্ট, আর একটা পাওয়া যায় যেটা ফাজ ভাইরাসের ডিএনএ কে নষ্ট করে দেয়। এই পরেরটা সেকেন্ডেরটাই হচ্ছে এনজাইমস, রেস্ট্রিকশন এনজাইমস। ঠিক আছে। আর প্রথমেরটা দরকার কি, প্রথমেরটা কি করে, ওই যে সেলফ ডিএনএ এর ডাইজেশন থেকে প্রোটেক্ট করে। না হলে এর রেস্ট্রিকশন এনজাইম এর ডিএনএ কে হিট করতো, আটকে দেয়। ফার্স্ট আইসোলেটেড হচ্ছে আরই হিন্টু, এটা আমরা মনে রাখবো, এটা ইনফরমেটিভ। এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে সেখানে পড়তে হবে তোমাকে। ওকে, তো নমিনক্লেচার আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার মোড অফ অ্যাকশন দেখবো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো কিভাবে কাজ করে। চলো, এটা তো হিস্ট্রির। এবার আমরা দেখবো মোড অফ অ্যাকশন, রেস্ট্রিকশন এনজাইম কিভাবে কাজ করে। মোড অফ অ্যাকশন, মোড অফ অ্যাকশন,
কিভাবে কাজ করে? অ্যাকশন। আরই কাজ করে কোথায়? কার উপর কাজ করে? ভাবো। আরই কাজ করে কার উপর? ডিএনএর উপর। ডিএনএর কোন সাইটে? সেই সাইটটার নাম কি? রেস্ট্রিকশন সাইট। আর এর নামই হচ্ছে রেস্ট্রিকশন ইঞ্জিন, তাই না? রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন সাইট কেমন হয়? রেস্ট্রিকশন সাইট প্যালিন্ড্রোমিক হয়। প্যালিন্ড্রোমিক কি বলে দিয়েছি। প্যালিন্ড্রোমিক হয়। এবার দেখো, এই যে আড়িগুলো কাট করে, এটা দু রকম ভাবে ডিএনএ কে কাট করতে পারে। একটা হচ্ছে ব্লান্ট এন্ড কাট। ভালো মতো বোঝো। ব্লান্ট এন্ড কাট অর ক্লিভেজ, যা বলবে। তাহলে আড়িগুলো ডিএনএ কে কাট করে কিভাবে? একটা ব্লান্ট এন্ড, আরেকটা হচ্ছে স্টিকি এন্ড কাট। আরেকটা হচ্ছে স্টিকি এন্ড কাট। আরেকটা হচ্ছে স্টিকি এন্ড কাট। চলো, কেমন হয়? ধরে নাও একটা ডিএনএর সিকোয়েন্স। ওকে। 5 প্রাইম ডিএনএ চলছে। চলতে চলতে একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স পাওয়া গেল। AGCT। খেয়াল রাখবে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হচ্ছে কিনা দেখো। চলো, আরেকটা ডিএনএ কি হবে? এদিক থেকে কনস্ট্রাক্ট হবে। 5 প্রাইম। ঠিক আছে। এটা কি হবে? AGCT। হয়েছে। চলছে এটা কি? 3 প্রাইম। দিজ আর কানেক্টেড উইথ হাইড্রোজেন বন্ড। এরকম না যে বাকি জায়গায় কানেক্টেড নেই, বাকি জায়গাও আছে নাইট্রোজেন বেস। আমি তো শুধু প্যালিন্ড্রোমিকটাকে দেখাবো। প্যালিন্ড্রোমটাকে দেখেন তো, এটা একটা প্যালিন্ড্রোম। এবার ব্লান্ট এন্ড কাট এই জায়গায় ধরে নাও পার্টিকুলার একটা আরই কাজ করছে। এটা হচ্ছে ALU। এটা জানা আছে, আমি লিখছি। ALU 1। নমিনক্লেচার কেন হয়েছে আগে বলেছি। বলেছি এরকম প্রত্যেকটা আরই গুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাইটে কাট করে। এবার ALU 1 কিভাবে কাট করে দেখো। এই কাট সাইটটা দেখো। দেখো আরই গুলো না কি করে, এই যে ডিএনএ এর মধ্যে ধরো এরকম ধরনের একটা রেস্ট্রিকশন এনজাইম বসে গেল। প্রোটিন এনা রিড করতে থাকে 5 প্রাইম 3 প্রাইম। চলতে 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 যেখানেও কাট সাইট সেখানে কাট করে দেবে। একই রকম এইদিকেও চলবে। যেখানে কাট সাইট সেখানেও কাট করে দেবে। তো এর কাট সাইটটা হচ্ছে পিউরিন আর পিরিমিডিন বেসের মাঝে। দেখো পিউরিন পিরিমিডিন বেসের মাঝে কিন্তু একটাই জায়গা আছে, গুয়ানিন সাইটোসিন। পিউরিন পিরিমিডিন বেসের মাঝে কাট করে দিল, তাহলে এই জায়গায় কাট। তাহলে কাট করার পর এটা কি হয়ে যাবে? সেপারেট হয়ে যাবে। তাহলে ALU 1 যখন কাট করবে এটাকে, কাট করে ডিএনএ স্ট্র্যান্ডটা দেখো এরকম হয়ে গেল, এই যে 5 প্রাইম। AG এটা আসলো, আরেকটা আসলো CT 3 প্রাইম। ওকে। আরেকটা দেখো 5 প্রাইম, এর সাথে জুড়ে আছে কিন্তু GA। আর এখানে চলে আসি, কে আছে? CT। এরকম ধরনের কাট হলো। তাহলে এই কাঠটা কিরকম হলো? ধরো এটা যদি এরকম ধরনের একটা টুকরো হয়, একটা কাঠের টুকরো আছে, তুমি এইভাবে কাট করলে তো টুকরোটা তুমি কি দেখতে পাবে? একটা এরকম টুকরো আর একটা এরকম টুকরো। তার মানে এই দুটো হচ্ছে আহ, কি বলবো যেটা একই রকম, তাই না? সিমেট্রিক্যাল। হ্যাঁ, সিমেট্রিক্যাল। দ্যাটস ওয়ার্ড, সিমেট্রিক্যাল। তাহলে এরা কি হচ্ছে, যেটা জেনারেট হচ্ছে সেটা, এই যে কাটিং সাইডটা কেমন হচ্ছে? সিমেট্রিক্যাল হচ্ছে। সিমেট্রিক্যাল হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলে থাকি ব্লান্ট এন্ড কাট। এবার কোশ্চেনটা কি বলতো, যে কোনো রেস্ট্রিকশন এনজাইম যখন ডিএনএ কে কাট করে, আমরা আগে পড়লাম যে সে ফসফোএস্টার বন্ডকেও কাট করে আর হাইড্রোজেন বন্ডকেও কাট করে। কিন্তু ব্লান্টেড কাটের কিন্তু একটা আহ, এখানে এক্সেপশনাল কেস আছে। এখানে কিন্তু হাইড্রোজেন বন্ড কাট করেনি, এই জায়গা বরাবর কাটটা হয়েছে। দেখো ফসফোএস্টার বন্ড তো কেটেছে, অবশ্যই ফসফোএস্টার বন্ড কেটেছে, কিন্তু হাইড্রোজেন বন্ডকে কিন্তু ক্লিপ করেনি। এটা হচ্ছে ব্লান্টেড কাট। খুব একটা বেশি ব্লান্টেড কাট আমরা ইউজ করি না, কারণ এর ইমপ্লিমেন্টেশনে কিছু প্রবলেম আছে। ব্যবহারিক প্রয়োগের সুবিধা নেই খুব একটা বেশি। ঠিক আছে, এখনই বুঝতে পারবে কারণটা। চলে আসি আমরা স্টিকি এন্ড কার্ড। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই এনসিআরটি তে বলা আছে হয়তো। ব্লান্ট এন্ডের কথা বলা নেই। স্টিকি এন্ড কার্ড। স্টিকি এন্ড কার্ডে কি হয়? ধরো একটা সিকোয়েন্স ধরি, এই সিকোয়েন্সটা তোমাকে মনে রাখতে হবে, সব পড়ার দরকার নেই। 5 প্রাইম, এটা মনে রাখতে হবে।
GAA TTC 3 প্রাইম, এটা একটা ডিএনএ সিকোয়েন্স। চলো আরেকটা ডিএনএ চেন অপোজিটে এভাবে কনস্ট্রাক্ট হবে, এদিকে 5 প্রাইম, GAA TTC 3 প্রাইম হয়ে গেল। These are connected with hydrogen bond. এই একটা প্যালিন্ড্রোমিক সজ্জা, এখানে যে অ্যাক্ট করে সেই রেস্ট্রিকশন এনজাইমের নাম, এটা পড়তে হবে তোমাকে, এটাকে একটু রিকল করতে হবে। ইকোয়ার 1 কেন নমেনক্লেচার হয়, কোথা থেকে পাওয়া যায় বলে দিয়েছি। এবার বলেছি রেস্ট্রিকশন এনজাইম এসে বসে পড়ে 5 প্রাইম 3 প্রাইমের দিকে যেতে থাকে, যেখানে কাট করা সেখানে কাট করে বেরিয়ে যায়। দুটো স্ট্যান্ডেই তাই হয়, ও 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে রিড করতে করতে যায়, যেই সাইটে কাট করার কাট করে দেবে। এবার ইকোয়ার 1 কিভাবে কাট করে, এর কাটিং সাইডটা না এরকম ধরনের দেখাই, চলো এর কাটিং সাইডটাকে আমরা কালাম, কাটিং সাইডটা ঠিক এরকম, জি আর এর মাঝে কাট করে, এই বরাবর চলছে। আর এখানে কাট করে হচ্ছে এই যে জি আর এর মাঝ বরাবর, তার মানে এই কাটিং সাইডটা না এইভাবে আসবে 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 আসবে, কাট করলো কাট করলো কাট করলো, কাট করার পর আবার দেখো এইভাবে করে বেরিয়ে যাচ্ছে। দেখো কাটটা তোমার দেখে মনে হচ্ছে এভাবে, অ্যাকচুয়ালি এভাবে চলে না, ও তো এই দিকে রান করবে এদিক দিয়ে রান করবে, সেই সাইড বরাবর কাট করবে। তাহলে এটা কিরকম ভাবে কাটছে, সিঁড়ির মতো করে কাটছে, ধাপে ধাপে কাটছে। হ্যাঁ, এই জন্য এটার আরেকটা নাম আছে স্ট্যাগার্ড এন্ড কাট। স্টিকি এন্ড কাটকে আমরা স্ট্যাগার্ড এন্ড কাটও বলে থাকি, স্ট্যাগার্ড এন্ড কাটও। তা ডিএনএ কে আসিমেট্রিক্যাল ওয়েতে কাট করছে, অপ্রতিসম, আসিমেট্রিক্যাল ওয়েতে কাট করছে। ঠিক আছে, এবার এখানে যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা জেনারেট হবে না, সেটা এরকম হবে, খেয়াল করে দেখো। আমি একটু এখানে চাপিয়ে লিখি, 5 প্রাইম, চলো একটা সজ্জাটা চলে আসলো, জি পড়ে আছে এখানে, আরেকটা দূরে চলে গেল, আলাদা হয়ে টিটিসি হয়ে গেল। আর দেখো খেয়াল করে দেখো, এখানে সি এর সাথে জুড়ে আছে, সি এর সাথে পরের নাইট্রোজেনাস বেস গুলো আছে, টি টি এ এ জুড়ে আছে, এটা তার 3 প্রাইম প্রান্ত, এখানে পার্টে আছে জুড়ে। আর এই প্রান্তের সাথে গিয়ে জুড়ে আছে শুধু আরেকটা জি জুড়ে আছে, 5 প্রাইম। কাটিং সাইডটা দেখো সিঁড়ির মতো করে কাট করেছে, এই যে এখানে সিঁড়ির মতো করে কাট করেছে। ওকে, তো স্টিকি এন্ড কাট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে বেশি ইমপ্লিমেন্টেশন হয় স্টিকি এন্ড কাটের। কারণ কি, ধরে নাও যে এরকম কোনো একটা ডিএনএ আছে, এরকম একটা ডিএনএ আছে, এবার বা আরো বেটার হয় তুমি রাউন্ড ডিএনএ দেখাই, বুঝতে সুবিধা হবে। এটা কোনো একটা রাউন্ড ডিএনএ আছে, ওকে, রাউন্ড ডিএনএ আছে। এবার যখন আমরা এরকম ধরনের স্টিকি এন্ড কাট করে, ধরো ইকো আর 1 কে ট্রিট করবো না, ধরে নাও আমরা ইকো আর 1 কে ট্রিট করবো, তো এ তো পার্টিকুলার সাইটে কাট করবে, যে কাট সাইটটা কেমন হবে, এটাকে যখন কাট করবে ইকো আর 1, এটা না ঠিক এরকম ধরনের জেনারেট হয়ে যাবে। দেখো অপ্রতিসম অংশে বিভক্ত হয়েছে, এই যে কাট জেনারেট হয়েছে, ঠিক আছে। এই সাইটটাকে না কস সাইট বলে। যদি একটা রাউন্ড ডিএনএ হয়, তাহলে এমন একটা সাইট জেনারেট করে যেখানে আসিমেট্রিক্যাল সাইট। এবার এটার একটা ইম্পর্টেন্স আছে। এবার ধরো কোনো ফরেন ডিএনএ কে আমরা, এটা কোনো ফরেন ডিএনএ আছে, ধরো এটা কোনো ফরেন ডিএনএ, এটা আমি এখানে দেখাই, চলো এটা কোনো ফরেন ডিএনএ আছে, ঠিক আছে, এটা কোনো ফরেন ডিএনএ, এটা কোনো ফরেন ডিএনএ আছে। এবার ফরেন ডিএনএ কোনো পার্টকে আমি কাট করতে চাই, তাহলে একই রকম আরই দিয়ে এখানেও কাট করবো। ধরো ইকো আর 1 দিয়ে আমরা এখানে, ইকো আর 1 দিয়ে এখানে কাট করবো। এবার ইকো আর 1 দিয়ে কাট করলে এই কাটটা কেমন হবে, এই কাটটা না এরকম ধরনের হবে, এখানে যখন কাট করা যাবে এটাও টুকরো হয়ে যাবে, এরকম ধরনের টুকরোটা হবে। এবার সুবিধা কি, এখানকার কমপ্লিমেন্টারি এন্ডের সাথে না এই কমপ্লিমেন্টারি এন্ড, বা এটার কমপ্লিমেন্টারি এন্ডের সাথে এই কমপ্লিমেন্টারি এন্ড ম্যাচ করে যাবে, তার মানে এটা এখানে ইজিলি ফিট হওয়ার চান্স থাকে। ঠিক আছে, ক্লাম টাইপের জেনারেট হয়, এরকম ধরনের একটা ক্লাম জেনারেট হয়, যেটাকে আমরা আদার্স ডিএনএ এর মধ্যে সহজেই জুড়তে পারি, কমপ্লিমেন্টারি সাইট জেনারেট করে। এই জন্য এটাকে কস সাইট বলে, কস সাইট মানে হচ্ছে কমপ্লিমেন্টারি সাইট। হ্যাঁ, তো স্টিকি এন্ড কাট কি,
স্টিকি এন্ড কাট দেখো এখানে হ্যাং করে আছে, ওয়াই দিজ আর কল্ড স্টিকি, আঠালো প্রান্ত, এই দেখো এখানে কাট করে আছে, স্টিকি এন্ড দিয়ে জুড়ে আছে। হুম, আঠালো দেখে মনে হচ্ছে লেজের মতো এটা জুড়ে আছে। তো এই জন্য এটাকে আমরা স্টিকি এন্ড কাট বলে থাকি। এরকম অনেক আছে, ইকোয়ার ওয়ান আছে, হিন টু আছে, এরকম প্রচুর প্রচুর এনজাইমস আছে যারা স্টিকি এন্ড কাট করে। তো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কে আমরা কাট করতে পারি। কাট করতে বলতে বলতে ডিএনএ এর মধ্যে কোনো একটা জায়গার পার্টিকুলার কোনো জিনকে যদি এখান থেকে আমরা বের করতে চাই, তো ডিফারেন্ট ডিফারেন্ট আড়ি কে আমরা ইউজ করে এখান থেকে এটাকে কেটে টুকরোটাকে বের করতে পারি। অনেকটা যেরকম সিজার কেটে দেয় কোনো কিছু, এই জন্য না এটাকে বলা হয় কি মলিকুলার সিজার। এটাকে আমরা বলে থাকি মলিকুলার সিজার। সিজার কল্ড মলিকুলার সিজার। ওকে। তো মোড অফ অ্যাকশনে দেখলাম দু ধরনের কাট হয়, একটা হচ্ছে ব্লান্ট এন্ড কাট, যেমন এখানে একটা এক্সাম্পল নিয়েছি ALU1। আর একটা হয় স্টিকি এন্ড কাট। ইম্পর্টেন্ট কোনটা হচ্ছে স্টিকি এন্ড কাট। কেন স্টিকি এন্ড কাট ইম্পর্টেন্ট? কারণ স্টিকি এন্ড কাটে আমরা কি পাবো, স্টিকি এন্ড কাটে আমরা এরকম সাইট পাই যেখানে, এমন একটা সাইট পাই যেখানে আদার্স কোনো ফরেন ডিএনএ কে আমরা ইজিলি জুড়তে পারি। কারণ এখানে দেখো কমপ্লিমেন্টারি সাইট জেনারেট হয়েছে, এর যে পরিপূরক সজ্জা বা এটার যে পরিপূরক সজ্জা যেই ডিএনএ থাকবে সে এখানে ইজিলি ফিট করে যাবে। তখন এখানে যদি এরকম কোনো ডিএনএ থাকে, এর বিপরীত সজ্জার খুব সহজে সে এখানে জুড়ে যেতে পারে। এর বিপরীত সজ্জার ডিএনএ সহজেই জুড়তে পারে, তাই না? এই যে এই অঞ্চলের সঙ্গে এর বিপরীত সজ্জার ডিএনএ এটার সঙ্গে, এই জন্য আমরা এটাকে সবচেয়ে বেশি ব্যবহার করি। স্টিকি এন্ড এই কারণে বলা হয় যে ফ্র্যাগমেন্ট গুলো জুড়ে আছে। চলো এখানে ম্যাটার কি দেখো, খেয়াল করো স্টিকি এন্ড কাট কিন্তু একদম আইডিয়াল আড়ি। আড়িগুলো কি কি বন্ড কাটতে পারে? সুগার ফসফেট বন্ড, সুগার ফসফেট বন্ড তো কাটেই, বাইরে থেকে আসছে। আর তার সাথে সাথে হাইড্রোজেন বন্ডকেও স্প্লিট করবে। বোঝা গেল? তাহলে আড়িগুলো হচ্ছে ফসফোএস্টার বন্ডকেও কাটে, সুগার ফসফেট ব্যাকবোনকেও কাটে, আর হাইড্রোজেন বন্ডকেও কাটে। তাহলে এটা একদম আইডিয়াল আড়ি। আর সবচেয়ে বেশি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমরা ব্যবহার করি স্টিকি এন্ড কাট যারা করে তাদেরকে। কমপ্লিমেন্টারি সাইট জেনারেট হয়, জুড়তে সুবিধা হয় এই জন্য। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ এর মধ্যে থেকে পার্টিকুলার কোনো জিনকে আমরা কাট করে বের করতে পারি। দ্যাটস ওয়াই এটাকে আমরা মলিকুলার সিজার বলে থাকি। ঠিক আছে, তোমরা এটা ভালো মতো দেখে নিয়ে এটা বুঝে পড়বে। নেক্সট ভিডিওতে আসবো পরবর্তী কন্টেন্ট।